দেখি 2.5% প্রবাবিলিটি কত আছে। দেখছো? এই যে 0.025 এর জন্য জেড হচ্ছে -1.96, যেহেতু সিমেট্রিক সেহেতু আমরা বলতে পারি এটা +1.96। ওকে, 2 টেলের জন্য। আর যদি 1 টেল হইতো তখন তো প্রবাবিলিটি 5% রাখা লাগতো। এই দেখো 5%। কত এখানে, এটা কত? 0.0495. দ্যাট মিন্স 0.05 না? Yes, sir. জেড কত? -1.65ও না, 1.6. আবার 1.64ও না। এদের মাঝামাঝি তাইলে -1.645। বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, আমাদের মান হচ্ছে 3.33, ওরা পাইছে কত? টেবিল থেকে 1.96। আমারটা বড়, Yes, নাল sir. রিজেক্টেড। Yes. বুঝলাম না কি, কোন ডাউট আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, দেখো মডুলার বুঝাইছি না? যদি ছোট বড় ডান বাম নিয়ে কোনো ইস্যু লাগে যে এর থেকে বাম দিকে যাবো নাকি এর থেকে ডানে যাবে, রিজেক্ট যদি এর মধ্যে লাগে, সোজা কথা এটা মডুলাস করলে কত আসে দেখো, 3.33। 3.33. আর এটা মডুলাস করলে কত আসে? 1.96. কে বড়? 3.33. তাহলে কি ডাল রিজেক্টেড? যদি এমন Yes, হতো sir. এটা -3.33 হইতো। আর যদি এখানে এরকম থাকে, বলেন তখন কি করবেন? শুধু মাইনাস থাকছে 1 টেল। যদি -3.33 হয় তখন আমরা কম্পেয়ার করবো কার সাথে? -1.96 এর সাথে না? Yes, sir. এটাও করতে পারি, অথবা মডুলাস করে এটা হবে কত, 3.33। সেই কিনা বড় কার থেকে, মডুলাস হবে এর থেকে 1.96 থেকে বড়। মনে থাকবে? জি স্যার, মনে থাকে। ওকে, এটা বেসিক্যালি ডিসিশন রুল। আমাদের কি ডিসিশন নেওয়া হয়ে গেছে না? এটাই হলো টেস্ট জি অফ স্যার। হাইপোথিসিসের প্রসেস। তোমাদের সিঙ্গেল মিন টেস্ট আসতে পারে, একটা মিনের টেস্ট, দুইটা মিনের টেস্ট আসতে পারে, জেড আসতে পারে, টি আসতে পারে। আর কোনো অসুবিধা আছে জেড আর টি টেস্টে? না স্যার, বুঝতে পারছি। ওকে, আর ছোট্ট একটা আইটেম বাকি আছে। তোমাদেরকে একটা করাইছি না কোরিলেশনের টেস্ট, বাকি ছিল, মনে আছে? মনে করো একটা জি স্যার। আর এর ভ্যালু হচ্ছে 0.98, স্যাম্পল সাইজ এন মনে করো 20, আর এর মান কত? 0.98, এন কত? 20। 20। এখন এইটা তো আমাদের একটা ভেরিয়েবল এক্স এবং একটা ভেরিয়েবল ওয়াই এর মধ্যে সম্পর্ক দেখাইছে স্যাম্পলের মাধ্যমে, তাই না? বাট জি। এইটা কি আসলে পপুলেশনের জন্য সিগনিফিক্যান্ট কিনা চেক করতে হবে না? সোজা কথা, দুইটা জি। ভেরিয়েবলের মধ্যে সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে কিনা, এটাই তো ফ্যাক্ট নাকি? জি স্যার। তো তখন টেস্ট করবে এভাবে, টোটাল টেস্ট করবে একটা। এখানে আমরা ধরতে হবে রো ইকুয়াল টু 0, রো মানে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর অল্টারনেটিভ কি ধরবো? রো ইজ নট ইকুয়াল টু 0 হওয়ার অর্থ কি বলতো? কোরিলেশন আছে। আর রো ইজ ইকুয়াল টু 0 হওয়া মানে কি কোনো কোরিলেশন নাই। এর জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি আপনারা জানেন কোনটা? একটু দেখাই দিন স্যার। এই যে এই ফর্মুলা ইউজ করতে হবে।
দেখছো কি করছে? রো ইজ নট ইকুয়াল টু জিরো, রো ইজ ইকুয়াল টু জিরো। দুইটা অ্যাপ্রোচ আছে, একটা কি ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচ, আর একটা কি পি ভ্যালু P অ্যাপ্রোচ না? value. পি ভ্যালুটা পরে জি দেখাচ্ছে, স্যার। এটা দেখাই। এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, জি স্যার। পেয়েছো সবাই? এই ফর্মুলা ইউজ করব। এখন কথা হলো, আমাদের কয় সেট ভেরিয়েবল ছিল জানি? 2 সেট। সেই জন্য টি টেস্টের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম ধরো কত জানেন? n-2। কারণ দুই সেট ভেরিয়েবল থেকে দুইটা বাদ দিয়ে হয়েছে। দেখতে পাচ্ছেন? এই দেখেন, এই ফর্মুলা ইউজ করেছে, ইউজ করার পরে এই আর এর মানটা কোথায় পাচ্ছে বলতে পারেন? এক্স আর ওয়াই ভেরিয়েবল দেওয়া থাকবে কোশ্চেনে যদি আসে, সেক্ষেত্রে আপনারা ওখান থেকে আর বের করে নেবেন। আরো একটা অ্যাডিশনাল তথ্য দিয়ে দিই, যদি আর স্কোয়ারও চাই, এই আর কে স্কোয়ার করলে হয়ে যাবে, অত কষ্ট করতে হবে না। মনে থাকবে? আর এর মানটা কোনটা থেকে বের করতে বললেন স্যার? কোরিলেশন বের করে শিখছো না? জি স্যার। ওইভাবে করবা। স্যার আগের সূত্রটা ইউজ করে করা যাবে? ওই যে মিড টার্মের যেটা ছিল ওইটা। ঠিক আছে স্যার। তো আমরা টেবিল তো আর n-1 আর n-2 বুঝে না, ও তো হচ্ছে নাকি বিয়োগ করার পরে কত হয়, তাই না? কোশ্চেনে কিন্তু n-1 n-2 সবকিছুই থাকবে, সবার জন্য ভ্যালু থাকবে, 5% 10% থাকবে, 1 টোটাল থাকবে, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েটটা চুজ করতে হবে। বুঝতে পেরেছো জি স্যার। নাকি আরো বুঝাবো? স্যার একটা এক্সাম্পল দেখে বুঝিয়ে দিলে ভালো এটা একটু। দেখো, ডিস্টেন্স এবং ডিজেল ইউজড, এদের মধ্যে কি চাচ্ছি? সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে কিনা বের করো। তো প্রথম কাজ কি? আগে আর ক্যালকুলেট করবা, এরপরে আর এর সাথে ওই ফর্মুলাটা ইউজ করবে যেটা। ওকে, ঠিক আছে স্যার। এটার মান কি স্যার ওই যে টেবিলের ভ্যালু গুলো দিয়ে মানে নাল এটা তো অল্টারনেটিভ বের ক্যালকুলেট করতে করবো, আর ওইটাই টেবিল থেকে আনবো আবার n-2 এর জন্য। টেবিল তো পরীক্ষার ওইখানে দেওয়া থাকবে তাই না স্যার, নাকি মুখস্থ করতে হবে? টেবিল দেওয়া থাকবে অথবা টেবিলের মান দিয়ে দিব। আর স্যার আর স্কোয়ার কোন সময় লাগবে? যদি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন লাগে তো এই আর কে স্কোয়ার করলে তো হয়ে যাবে, বারবার করবো নাকি? বুঝতে পারছি স্যার। এই অঙ্কটা দেখো, ম্যাথ 1 আর ম্যাথ 2 এর মধ্যে আসলে কোরিলেশন আছে কিনা।
টেস্ট করতে বলছে। এক্সাম্পল বিএলসি আছে ভাই, চ্যাপ্টার 7 এর লাস্টের মানে এই দেখো, ইমাজিন ইউ আর স্টাডিং রিলেশনশিপ বিটুইন নিউবর্নস ওয়েট অ্যান্ড লেন্থ, এই ডেটা আছে এরকম, আর বের হয়েছে 0.47, রো আর ইকুয়াল টু 0 দিলাম একটা, না নট ইকুয়াল টু 0 দিলাম একটা, ফর্মুলা ইউজ করে কি পাচ্ছি দেখেন তো, 1.506। আর এন ছিল কত, 10 ছিল না, জি স্যার, এন মাইনাস 2 কত, 8। এই 5% লেভেলে 8DF এর জন্য ক্রিটিক্যাল ভ্যালু কত জানেন, 2.306 ক্রিটিক্যাল ভ্যালু, আমরা পেয়েছি কত, 1.5। 1.506। তাহলে এখন রিজেক্ট করা যাচ্ছে না, অ্যাকসেপ্ট করতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আরেকটা কথা বলছিলাম, ওই যে একটা কমেন্ট লিখতে হবে, ওইটা কোন জায়গায় জানি লিখতে হবে? লাস্টে লিখবা, এখানে কমেন্ট কি, স্যার অ্যাকসেপ্ট করতেছি যে এটুকু লিখে দিলে তো হচ্ছে তাহলে। না এটা তো কমেন্ট না, এটা তো ডিসিশন। তুমি লিখবা সো নো সিগনিফিক্যান্ট রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন দ্য ভ্যারিয়েবলস। বুঝছি স্যার। ওকে, জি স্যার। আর স্যার আরেকটা বিষয়, এটা হচ্ছে যে মানে ওই যে কমেন্টটা যে সিগনিফিকেন্স রিলেশন আছে কি নাই, এটাই তো। এটাকে টেস্ট করবা তো আগে। জি স্যার, টেস্টের পরে যদি থাকে তাহলে বলবো আছে, না থাকলে নাই, এইটুকুই তো কমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝছি ওটা। না শুধুমাত্র একটা জিনিস মিস হয়ে গেছে, একটা জিনিস বাদ পড়ে গেছে। আর বলছি না পি ভ্যালু অ্যাপ্রোচের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি, মনে আছে? জি স্যার। সো হোয়াট ইজ পি ভ্যালু? পি ভ্যালু মানে কি দেখছো? পি ভ্যালু মানে কি বলো? P value is the probability of obtaining a test statistic equal to or more extreme than the result obtained from sample data. তুমি স্যাম্পল ডেটায় যে প্রবাবিলিটি সরি জেড পাচ্ছ, তার একটা প্রবাবিলিটি আছে না? কথা বলে না। জি স্যার। ধরো তুমি এখানে জেড পাইলা, প্রবাবিলিটি আছে না? আচ্ছা তো এইখানে যে জেড এর এক্সট্রিম কোন দিকে, ডান দিকে না বাম দিকে বলো? যখন আমি ডিসিশন ডান নিচ্ছি, দিকে। এই ভ্যালুর থেকে বাম দিকে যাবো না ডান দিকে যাই, প্রবাবিলিটি কাউন্ট করার বাম সময় দিকে। বাম দিকে। বাম দিকে যায়, অথবা এর থেকে এক্সট্রিম কোন দিকে, ডান দিকে না? বুঝতে পেরেছো? তা কোনো একটা অবজার্ভ টেস্ট স্ট্যাটিস্টিক, মনে করো আমার মান আসছে কত, 2.34, ওটার জন্য বাম দিকে এক্সট্রিম দিক প্রবাবিলিটি পাওয়া যাবে না, যে টেবিল থেকে বা ক্যালকুলেটর দিয়ে পাওয়া যাবে কিনা? জি স্যার। তো কোনো টেস্ট স্ট্যাটিস্টিকের যদি মাইনাস হয়, বাম দিকের প্রবাবিলিটিকে বলছি পি ভ্যালু, আর প্লাস হলে ডান দিকের ভ্যালুকে কি বলছি, পি ভ্যালু বলছি।
এখন মনে করো তোমার ক্রিটিক্যাল রিজন এখানে, এদিকে বলে রিজেক্ট করবো না সব? এখন জি স্যার। যদি টেস্ট সার্চ এখানে হয়, এর পি ভ্যালু কোনটুকু? বাম দিকে সব না? খেয়াল করো, এখানে আমার জেড হওয়া মানে কি নাল অ্যাকসেপ্টেড নাকি? জি স্যার অ্যাকসেপ্টেড, এটার আর বাইরে এখানে থাকলে জেড হওয়া মানে আনে কি এই প্রবাবিলিটিটা আলফার থেকে বড় অ্যাকসেপ্টেড না? হবে। বুঝতে পেরেছো? সেই জন্য যদি আলফার থেকে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মান বড় হয়ে যায়, প্রবাবিলিটি মানে পি ভ্যালু বড় হয়ে যায়, তখন নাল কি করবো বলো? আমাদের ক্যালকুলেট করার ভ্যালু প্রবাবিলিটি এইটুকু, আর টেবিলের ভ্যালু প্রবাবিলিটি এইটুকু, তাহলে আমাদের টেবিলের ভ্যালুর থেকে এই বর্তমান পি ভ্যালু বড় হয়ে গেল না? বলো। জি স্যার। সো আলফার থেকে যদি পি ভ্যালু বড় হয়ে যায়, দ্যাট মিন্স নাল হয়ে অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ কি হয়? রিজেক্টেড। মনে থাকবে? জি স্যার। এবার এটা ওয়ান টেলের জন্য বললাম। সোজা কথা, কোনো একটা ভ্যালুর পি ভ্যালু, কোনো একটা জেড এর জন্য পি ভ্যালু হচ্ছে ওই ভ্যালুর থেকে বাম দিকে প্রবাবিলিটি, যদি নেগেটিভ হয়। আর পজিটিভ হলে কি বলতো? এটা প্রবাবিলিটি। এখন মনে করো তোমাকে পি ভ্যালু ক্যালকুলেট করতে দিচ্ছে টু টেল টেস্টের জন্য, কিন্তু এখানে অলরেডি যদি টু টেল হয়, এটা কি হাফ টেল না? 0.025। ঠিক একই পরিমাণ আলফা বাই টু এখানেও আছে না? তো যখন তুমি পি ভ্যালু করবা, পুরো আলফা ছিল 5%, তার থেকে যখন পি ভ্যালু করছো, এদের আলাদা আলাদা যোগ করতে হবে, অর্থাৎ টোটাল পি ভ্যালুকে 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? না পড়লে বুঝবা না। তো এই ছিল আমাদের বেসিক্যালি পি ভ্যালু অ্যাপ্রোচ। পি ভ্যালু যদি আলফার থেকে ছোট হয় বা আলফা বাই 2 থেকে ছোট হয়, নাল রিজেক্টেড, আর বড় হইলে বা সমান হইলে অ্যাকসেপ্টেড। শেষ। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না আমি কেটে দিব। স্যার কোশ্চেন প্যাটার্নটাকে একটু বলা যাবে স্যার, আইডিয়া রেকর্ডিংটা অফ দেওয়া করে যাবে? দাও। ঠিক আছে স্যার। 5 মার্ক পায় ও এই অনুযায়ী, তোমাদের কোর্স আউটলাইন অনুযায়ী 5 মার্ক থাকবে থিওরিতে, আর বাকি সব দুই পরে যাবে আর কি। 5, 10, 10, 15 এই হবে কোশ্চেন মান বন্টন। সিও 1, 2, 3, 4 যাবে 5, 10, 10, 15। ওকে, স্যার ছোট ছোট পোর্শনও থাকবে নাকি স্যার, একটা ম্যাথে 5 বা 4 এরকম স্যার? আমি তো বলতে পারছি না এটা, যা স্যার ছোট পড়াইছে এর ছোট বাইরে আসবে না। মানে ছোট ছোট দিলে স্যার অনেক টাইম কনজিউমিং হয়ে যায় আর কি, জন্য বলতেছি। বুঝি নাই। আচ্ছা, ছোট ছোট 2 মার্ক 4 মার্ক এরকম করে করে দিলে স্যার মানে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, এই জন্য বলতেছিলাম আর কি স্যার, যে বড় কোশ্চেন এসে একটা 5 মার্ক 10 8 মার্ক এরকম স্যার। সেটা কোশ্চেন ওরা বুঝবে যারা করবে। আর স্যার মানে ফাইনাল তো স্যার মানে পিছনে তো স্যার ইস্যু তো থাকবেই স্যার, নাকি স্যার? সূত্র থাকবে, হ্যাঁ, সূত্র থাকবে, পি আচ্ছা ভ্যালু থাকবে, কিংবা জেড থাকবে। তবে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে কিন্তু ওই সিডিএফ বা সার্ভাইভাল থাকবে না, শুধু পিডিএফ থাকবে। মানে মাদার ফর্মুলাতে শিখাইছি না আমি প্রবাবিলিটি বের করা, জি স্যার। ওইটা করলেই হবে। আচ্ছা স্যার। ওকে, এই আই সেকশন বাদ দিয়ে সব বাকিরা চলে যাও। সি সেকশন, ও আচ্ছা, সবাই একসাথে যদি বলে দিচ্ছি একটু। তোমাদের ফাইনাল পরীক্ষায় সবাই সিরিয়ালই লিখবা। সিরিয়াল বলতে যেই কোশ্চেন শুরু করবা 2, 3, 4 যেটাই হোক, ওইটা সবগুলা সিরিয়ালে লিখবা। এমন না যে এ পরে বি আগে, এমন না। যেটা লেখা শুরু করবা ওইটার এবিসিডি সিরিয়ালে থাকবে।
আবার 3 নাম্বার লিখবা, এবিসিডি সিরিয়ালে থাকবে। বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেক সময় স্যার মানে এ বি এরকম পারা যায় না স্যার, ওইটা একটু আপ ডাউন করলে কি প্রবলেম হবে স্যার? মানে 1 2 3 4 তো সিরিয়ালি থাকে স্যার। একই কোশ্চেনের দাগ নাম্বার গুলো একসাথে থাকবে, রাখার চেষ্টা করবা। ওকে স্যার, আমরা থ্যাংক 2 ইউ এর স্যার। এ করে 4 এর বিতে গেলাম, এইভাবে করা যাবে না। 1044 009 Yes, sir. 030 Yes, sir. 33 Present, sir. 37 43 Present, sir. 58 Yes, sir. 073 100 106 111 115 Present, sir. 141 Sir. 147 147 আছে, 163 Yes, sir. 198 Present, sir. 212 Yes, sir. 237 Yes, sir. 246 Present, sir. 71 274 280 Present, sir. 324 Yes, sir. 365 69 Yes, sir. 374 84 3749 84 আছে